প্লিজ আজকের জন্য আমাকে ছেড়ে যান। আমার শরীর ভালো না, আমি এখন ওইসব সহ্য করতে পারবো না, আমি মরেই যাব। প্লিজ আজকের জন্য আমাকে ছেড়ে দিন। আয়াত কথাগুলো আমার সামনে হাত জোর করে বলছিল আর কান্না করছিল, কিন্তু কোনো লাভ হলো না। চুলের মুঠ ধরে টেনে বিছানায় নিয়ে গেলাম। বিছানায় ফেলে দিয়ে আঁচল ধরে টেনে শাড়ি খুলে নিচে ছুঁড়ে ফেলে দিই। উন্মুক্ত পেটে অনবরত চুমু খেতে লাগলাম। ঠোঁটজোড়া দখল করে নিয়ে চুষতে লাগলাম। আয়াত এক এক হাত দিয়ে পেটে স্লাইড করতে লাগলাম, আরেক হাত দিয়ে চুলের মুঠি চেপে ধরে ঠোঁটে কিস করছি। তারপর নিজের চাহিদা মেটাতে শুরু করলাম। আয়াতের চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তার চেয়ে বেশি কিছু করার সাধ্য যে তার নেই। নিজের মা আর ছোট ভাইয়ের জীবনটা যে তার এই শরীরটা দিয়ে বাঁচাতে হবে। নিজের চাহিদা মিটিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। আয়াত কান্না করতে করতে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নেওয়ার সময় শরীরে খুব জোরে জোরে ঘষতে শুরু করে। নিজের শরীরে লেগে থাকা ওই স্পর্শগুলো মুছতে চায়, কিন্তু সব কিছু কি চাইলেও মোছা যায়? প্রতিদিন রাতেই এভাবে সে বৈধ ধর্ষণের শিকার হয়। আপনারা হয়তো ভাবছেন, এইটা বৈধ কি করে হলো? আয়াত আর আমি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ। বিয়েটা যেভাবেই হোক না কেন, এখন আমরা স্বামী স্ত্রী, যেখানে শুধু শারীরিক চাহিদা মেটানো ছাড়া আর কোনো সম্পর্ক নেই। আমি আগে আয়াতকে পাগলের মতো করে ভালোবাসতাম, কিন্তু আয়াত তা পাত্তাও দিত না, কারণ সে বড়লোক দেখতে পারে না। তার বাবাও খুব বড়লোক ছিলেন। তার মাকে ভালোবেসে বিয়ে করলেও পরে ওনাকে ছেড়ে চলে যায়। তার মায়ের প্রতিটা চোখের পানি ও নিজ চোখে দেখেছে। কতটা কষ্ট করে তাকে আর তার ভাইয়াটাকে মানুষ করেছে সে তার নিজের চোখে দেখেছে। এরপর থেকে সে আর কোনো বড়লোক মানুষদের দেখতে পারে না। সেভাবে টাকার জন্য তারা সব কিছু করতে পারে। তাদের কাছে টাকাই সব কিছু। অতীত। আয়াত যখন ফার্স্ট দিন কলেজে আসে সেদিন আমি তাকে প্রথম দেখি। হলুদ কালার ড্রেসে আয়াতকে যেন এক হলুদ পরীর মতো লাগছিল। আমি প্রথম কোনো মেয়ের দিকে এমন দৃষ্টিতে দেখি। তারপর থেকে আয়াতকে ফলো করি। তাকে কলেজের কাজ থেকে শুরু করে ফ্যামিলির হেল্প থেকে শুরু করে আরও অনেক কাজে সাহায্য করি। কখনো সামনাসামনি করে, কখনো বা আড়াল থেকে, আবার কখনো বা লোক দিয়ে। একদিন একদল বখাটে ছেলে রাস্তায় আয়াতকে ডিস্টার্ব করেছিল। আয়াত তাদেরকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেও তারা তার পথ আটকে দাঁড়াচ্ছিল। অনেক বাজে কথাও বলছিল। তাতে আয়াত কিছুটা ভয় পেয়ে যায় আর কান্না করে দেয়। আয়াতের কান্না দেখে আমার চরম রাগ উঠে যায়। আমি ছেলেগুলোকে মারতে শুরু করি। মারামারির এক পর্যায়ে একটা ছেলে আমাকে ছুরি মারতে নিলে তা ফিরাতে গিয়ে আমার হাত অনেকটা কেটে যায়। তাই আয়াত তার ব্যাগ থেকে রুমাল বের করে বেঁধে দেয়। সেই রুমালটা আমি খুব যত্ন করে রেখে দেই। তারপর হঠাৎ একদিন কলেজের হলরুমে আয়াতকে ডেকে পাঠাই। আয়াতও আসে, কিন্তু হলরুমের দরজা খুলতেই হাজারো ফুলের পাপড়ি পড়তে শুরু করে। সামনে পা বাড়াতে নিলে সে দেখল নিচে ফুলের বাগিচা বানানো। সে কিছু বুঝতে পারছিল না এসবের মানে। সে সামনে এগিয়ে যেতেই তার কানে মাইক্রোফোনের আওয়াজ আসতে লাগে। আমি বলছি, তোমাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই বুকের বাঁ পাশটাতে তোমাকে জায়গা দিয়েছিলাম। যেদিন তোমার নামটা জানতে পেরেছিলাম সেদিনই আমি আমার মনে লিখে নিয়েছিলাম। যেদিন প্রথম তোমার কাছে এসেছিলাম সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার সাথে সারা জীবন কাটানোর। হলুদ রং ড্রেসটাতে তোমাকে প্রথম দেখেছিলাম বলে তোমাকে আমার হলুদ পরি বানানোর স্বপ্ন দেখেছি। আই লাভ ইউ হলুদ পরি। আমি মাইক্রোফোন হাতে কথাগুলো বলতে বলতে আয়াতের সামনে এসে দাঁড়ালাম। হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু গেড়ে ভালোবাসার কথাটা বললাম, কিন্তু আয়াত গোলাপগুলো না নিয়ে বলল, সরি, আমি আপনাকে ভালোবাসি না। আপনি হয়তো আমার ব্যাপারে কিছুই জানেন না। আমি আপনাদের মতো এত বড় লোক না, আর এত বড় লোক হতেও চাই না। আমি জানি সব কিছু, আর আমি সব কিছু জেনেই তোমাকে ভালোবেসেছি। আই লাভ ইউ। প্লিজ নেক্সট টাইম আমাকে এসব কিছু বলবেন না। আর হ্যাঁ, আমি আপনাকে আরেকটা কথা বলে দিয়ে যাই, বড় লোকরা কখনো কাউকে ভালোবাসে না, তারা সবসময় ব্যবহার করে। কে বলেছে তোমাকে বড় লোকরা ভালোবাসে না? তোমাকে কে বলেছে? কেউ বলেনি, আমার পরিবার এটার প্রমাণ। আমি নিজ চোখে দেখেছি আমার জন্মদাতা পিতা আমার মাকে ছেড়ে চলে গেছেন, আমাদেরকে একা করে দিয়ে উনি চলে গেছেন। আয়াত কথাগুলো বলেই হলরুম থেকে বেরিয়ে গেল। চোখ দিয়ে হাজারো অশ্রু ঝরছে তার। আর এদিকে আমি আয়াতের চলে যাওয়ার দিকেই তাকিয়ে আছি। হাতে থাকা গোলাপগুলো নিচে ফেলে দেই। এরপরেও বেশ কিছুদিন আয়াতকে আমি বোঝানোর চেষ্টা করি যে সব বড়লোক এক হয় না, কিন্তু আয়াত তাও রাজি হয়নি। কলেজে বসন্তের ফাংশন হচ্ছে, আয়াতও এসেছে। আজকেও সেই হলুদ কালারে, কিন্তু আজকে শাড়ি পরে। আমি সেই দৃষ্টিতেই তাকিয়ে দেখছি
তা দেখে আমার ফ্রেন্ডসরা বলল, আসফি, আমি বলি কি, আজকে সবার সামনে তুই ওকে প্রপোজ করে দে। হয়তো আজকে তোকে এতগুলো মানুষের সামনে ফিরিয়ে দিবে না। তুই ঠিকই বলছিস, আমি আজকে আবারও ওকে প্রপোজ করব। আর যদি ফিরিয়ে দেয় তাহলে? দেখ আসবি, তাড়াহুড়ো করে কিছু করিস না, তার ফল কিন্তু ভালো হবে না। আদি, তুই সবসময় উল্টোপাল্টা ভাবিস কেন? তুই যা বলছিস তা ভুলেও হবে না। আসফি, তুই যা তো। আমি স্টেজে উঠে মাইক্রোফোন নিয়ে বলতে শুরু করলাম, হেই হলুদ পরি, তোমাকে আজকে আবারও হলুদ কালারে দেখলাম। যেই কালারটা দেখে আমার মনের কালার জ্বলে উঠেছিল। তুমি হয়তো আমার ভালোবাসাটাকে বিশ্বাস করতে পারছো না, তাই আমাকে মানতে পারছো, কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ হলুদ পরি, আই লাভ ইউ আয়াত। যখন আমি আয়াতের নাম নিলাম তখন সবার দৃষ্টি আয়াতের দিকে গেল। সবার কেমন করে যেন আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াতের তা মোটেও ভালো লাগছিল না, বরং রাগ লাগছিল। সে আস্তে আস্তে করে সামনে উঠতে লাগলো। আমার মুখে বিশ্ব জয় করা হাসি ফুটতে লাগলো। আয়াত স্টেজে উঠে মাইক্রোফোনটা হাতে নিয়ে বলল, বাট আই ডোন্ট লাভ ইউ, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি অ্যাগেইন। আয়াত কথাটা বলেই চলে যেতে নিলেই আমি ওর হাত ধরে ফেললাম। কিন্তু আয়াত, হাতটা ছাড়ুন। না ছাড়বো না, আগে বলো ভালোবাসো। আয়াত আর সহ্য করতে না পেরে আমার থেকে হাতটা ঝাড়ি নিয়ে ছুটিয়ে একটা কষিয়ে থাপ্পড় মারলো। সবাই একদম অবাক, সব চুপচাপ হয়ে যায়। আয়াত এইবার রাগে চোখগুলো বড় বড় করে বলল, আপনার কি মনে হয় আমি আপনার এসব নাটকে পড়ে যাব? যদি তাই হয় তাহলে ভুল। আমি আর 5টা মেয়ের মতো না। আর আপনি আমাকে ভালোবাসার জন্য প্রপোজ করেননি, বরং সবার সামনে হাসির পাত্র বানানোর জন্য এই তামাশা করেছেন। আয়াত আর কিছু না বলে হনহন করে স্টেজ থেকে নেমে চলে গেল। আমি এখনও স্টেজে দাঁড়িয়ে আছি, গালে হাত দিয়ে। আয়াতের এই চটটাই ওর লাইফের সবচেয়ে বড় ভুল ছিল, যার মূল্য তাকে খুব বাজেভাবে পোষাতে হবে। সন্ধ্যায় ফ্রেন্ডের বাসা থেকে বাড়ি ফিরছি। আমি প্রায় সময়ই এমন সময় যাই, কিন্তু এমন অদ্ভুত আগে কখনো লাগেনি। চারদিকে কোনো মানুষজন নেই, কেমন জানি ভয় ভয় লাগছিল। আমি শাড়ির আঁচলটা খামচে ধরে হেঁটে যাচ্ছি। হঠাৎ পেছন থেকে একটা প্রাইভেট কার এসে সামনে ব্রেক করলো। লাইটের আলো আমার চোখে পড়লো। আমি কিছু দেখতে পারছি না, শুধু এটাই দেখলাম একটা লোক আমার দিকে এগিয়ে আসছে। আর কিছু বুঝে ওঠার আগেই রুমাল দিয়ে আমার মুখ চেপে ধরলো। সাথে সাথেই চোখ দুটো বন্ধ হয়ে গেল। আর যখন চোখ খুললাম তখন নিজেকে কারো বেডরুমে আবিষ্কার করলাম। মাথাটা ঝিমঝিম করছে। আমি উঠে বসতেই কেউ একজন রুমে ঢুকলো, যাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আপনি? হ্যাঁ আমি, মিস্টার আসফি মেরাজ। আপনি এখানে কেন? কি করছেন এখানে? হা হা হা, আমারই বেডরুমে, আমারই বেডে থেকে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি এখানে কেন, আমি এখানে কি করছি। আমি জোরে জোরে হেসে দিয়ে কথাটা বললাম। আমি বুঝতে পারলাম না উনি সব কি বলছেন। আমি এখানে আসলাম কি করে? তখনই মনে হলো সন্ধ্যার কথা, আর সাথে সাথেই বললাম, তার মানে ওই লোকটা আপনিই ছিলেন? ইয়া, এছাড়া এত বড় সাহস কার হবে আমার হলুদ পরীকে টাচ করার? আপনি আমাকে কেন এখানে এনেছেন? আমাকে যেতে দিন প্লিজ, বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। সো সরি হলুদ পরি, তোমাকে তো আমি আর ছাড়ছি না। ছাড়ছেন না মানে? কি বলতে চাচ্ছেন আপনি? আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে আমার করেই ছাড়বো। তার আগে তোমার কোথাও যাওয়া হচ্ছে না। ও, তার মানে আপনি আমাকে এখন আমাকে রেপ করবেন? আপনি কি ভেবেছেন আপনি আমাকে রেপ করলেই আপনাকে মেনে নেব? আপনার পায়ে পড়ে থাকবো। যদি তাই ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন মিস্টার আসফি মেরাজ। আমি মরে গেলেও আপনাদের মতো বড় লোকদেরকে ভালোবাসতে পারবো না। সংসার তো দূরের কথা। ও হলুদ পরি, তুমি না একটু বেশি বুঝো। তোমাকে তো আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন। আপনি আমাকে শুধু একবারের জন্য বেডে পেতে চান, তাই তো? তাহলে আসুন, মিটিয়ে নিন আপনার ক্ষুধা। তবু আমাকে মুক্তি দিন। আপনার এই ভালোবাসার নাটক করতে হবে না। আমি বুক থেকে শাড়ির আঁচলটা সরিয়ে কথাগুলো বললাম। আশফি শয়তানি হাসি দিয়ে আমার দিকে এগিয়ে গেল, তারপর শাড়ির আঁচলটা নিয়ে টানতে লাগলো। আমার প্রতিটা ঘুরানের শাড়ি খুলতে লাগলো। চোখ দিয়ে পানি অনবরত পড়তে লাগলো। শাড়িটার শেষ প্রান্তে জোরে টান দেওয়ায় আমি তাল সামলাতে না পেরে আশফির উপর পড়ে যাই। আশফি আমার ঘাড়ের চুলগুলো সরিয়ে ঘাড়ে হালকা করে চুমু দিয়ে বলল, আলমারিতে বিয়ের বেনারসি আর গহনা রাখা আছে, রেডি হয়ে নাও, কিছুক্ষণ পর কাজী চলে আসবে। আপনি কি সাইকো? আমি বলছি না আমি আপনাকে ভালোবাসি না।
আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তারপরও কেন এসব করছেন আপনি? প্লিজ আমাকে যেতে দিন। আমি আপনার পায়ে পড়ছি, আমাকে যেতে দিন। বাড়িতে আমাকে নিয়ে হয়তো অনেক টেনশন করছে। হুম, মোটেও না। তারা এখন এই বাড়িতে আছে। কি? এখানে কেন? আপনি ওদের সাথে কিছু করেননি তো? এতটাও খারাপ না, কিন্তু হতেও পারি। তাই ভালোই ভালোই বলছি, বিয়ের জন্য রেডি হয়ে যাও। কখনোই না। আচ্ছা, তাহলে আমি ওদের ব্যবস্থা করছি। ব্যবস্থা করবেন মানে? কি করবেন আপনি? জানতে চাও? তাহলে চলো। আয়াতকে টেনে নিয়ে গেলাম একটা রুমে, যেখানে আয়াতের ছোট ভাই আর মাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, মুখে কস্টেপ দেওয়া। ছোট ভাইটার মুখ দেখে বোঝা যাচ্ছে ও কতটা ভয় পেয়ে আছে, আর মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। আয়াতের এটা দেখে খুব কষ্ট হলো। সে চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, আপনি এতটা খারাপ কি করে হতে পারলেন? একজন মা আর একজন ছোট বাচ্চাকেও কেউ এভাবে বেঁধে রাখে? সব কিছু তোমার জন্য। তুমি যদি ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যেতে, তাহলে এমন কিছুই করতে হতো না। কিন্তু তুমি তো মানবে না, সেটা আগে থেকেই জানতাম, তাই আগেই ব্যবস্থা করে রেখেছিলাম। এখন বাকিটা তোমার ইচ্ছে। নিজের চোখের সামনে মা আর ছোট ভাইয়ের মৃত্যু দেখবে, না আমাকে বিয়ে করবে, যে কোনো একটা বেছে নিতে হবে। সময় মাত্র 20 মিনিট। কথাটা বলেই শীষ বাজাতে বাজাতে চলে গেলাম। আয়াত কাচের এপাশ থেকে হাজারবার তার মাকে ডাকছে, কিন্তু আওয়াজ পৌঁছাতে পারছে না। আয়াত ব্যর্থ হয়ে নিচে বসে পড়ল। ভাগ্য তাকে আজ এ কোন পরীক্ষা ক্ষেত্রে এনে ফেলেছে। 20 মিনিট পর রুমে ঢুকে যা দেখলাম, তাতে করে মুখে এক বিশ্বজয় করা হাসি ফুটে উঠল। বাহ, হলুদ পরীকে তো লাল বেনারসিতেও অনেক সুন্দর লাগে, একদম ক্যাটরিনা কাইফের মতো হট। বাই দ্য ওয়ে, তাহলে তুমি বিয়েতে রাজি হয়েই গেলে, আর না হয়ে করতেই বা কি? তোমার সামনে তো আর কোনো রাস্তাই খোলা ছিল না। আর যাই হোক, নিজের চোখের সামনে নিজের মা ভাইয়ের মৃত্যু তো আর দেখতে পারবে না। হ্যাঁ, সেটাই, যেটার ফায়দা আপনি এত বাজেভাবে তুলেছেন। ছি, আজকের পর থেকে আপনার প্রতি আমার এতটুকু পর্যন্ত সম্মান থাকলো না। যা আছে সব ঘৃণা। আমি আপনাকে শুধু ঘৃণা করি। আমি ভালোবাসি। আয়াতের রাগী চোখের সামনে গিয়ে কথাটা বললাম। আয়াত এক পা পিছনে গিয়ে একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, আপনি ভালোবাসার কথাটা বলে ভালোবাসার জিনিসটাকে অপমানিত করবেন না। ওকে ওকে, যাও। তাহলে এখন তো আমাদের বিয়ে হবে, কাজী বসে আছে। আরেকটা কথা, নিচে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু করো, তাহলে তার ফল কি হবে তা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না। আমি চোখগুলো বড় বড় করে কথাটা বললাম। আয়াতের হাত ধরলাম, তারপরে একটা হাসি দিয়ে নিচে চলে গেলাম। নিচে আয়াতের মা আর ছোট ভাই সোফায় বসে আছে, তাদের মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আয়াতকে দেখতে পেয়ে ছোট ভাই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, আপু, আমার খুব ভয় করছে। আমি বাড়ি যাব। এখানে সবাই পচা। আদনান ভাই আমার, আমি আছি না? তোমার আর কোনো ভয় নেই। কেউ তোমাকে কিচ্ছু করবে না। শালা বাবু, এত ভয় পেও না। তোমার আপুর সাথে আমার বিয়ে হয়ে গেলে তোমাকে কেউ কিছু করবে না। আপু আপু, এই লোকটা আমাকে এতগুলো চকলেট দিয়ে আম্মুকে নিয়ে এত বড় বাড়িতে নিয়ে এসেছে, তারপর ওই পচা লোকগুলো আমাদের বেঁধে ফেলেছে। আদনান কাঁদো কাঁদো ফেস করে কতগুলো গার্ডদের দেখিয়ে কথাটা বলল। আরও কিছু বলবে তার আগে আমি তাকে কোলে নিয়ে নেই। আয়াতের মা আয়াতের কাছে আসতেই আয়াত ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুই এই বিয়েতে রাজি, নাকি ও তোকে কোনো ভয় দেখিয়েছে? না মা, আমি এই বিয়েতে নিজের ইচ্ছেতেই রাজি হয়েছি। এত বড় বাড়ি, তার উপর এত টাকা, আমি হাতছাড়া কিভাবে করব বলো? তোর মাথা ঠিক আছে? তুই এসব কি বলছিস? তুই তো নিজেই বড় লোকদের ঘৃণা করতি, আর আজ নিজেই। হ্যাঁ, আমি নিজেই বলছি, কারণ সময়ের সাথে সাথে মানুষের রুচি পাল্টায়। আমারও পাল্টে গেছে। আর কি কারণেই বা বড়লোকদের ঘৃণা করব বলতে পারো? বাবাকে তুমি হয়তো ভালোবেসে আগলে রাখতে পারোনি, বা ওনাকে সময়ও দাওনি, তাই ছেড়ে চলে গেছে। তাই বলে কি আমি আমার ভাগ্য নষ্ট করব? মা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলেন। আমি কথাটা খুব কষ্ট করে বললাম, মনে মনে বললাম, আমাকে মাফ করে দিও মা। আমি কখনো তোমাকে এইসব বলে কষ্ট দিতে চাইনি, কিন্তু আজকে আমার হাত যে বাঁধা, আজকে শুধুমাত্র ওনার জন্য তোমাকে এইভাবে কষ্ট দিতে হলো। আমি ওনাকে কখনো ক্ষমা করব না, কখনোই না। আমি আয়াতের কাছে গিয়ে কানে কানে বললাম, বাহ, ভালোই নাটক করলে তো। আয়াত আমার দিকে অশ্রু ভেজা চোখে তাকালে আমি শয়তানি হাসি দিয়ে সেখান থেকে কাজীর পাশে গিয়ে বসে পড়লাম। আয়াতকে ডাকলে আয়াত চুপচাপ গিয়ে বসে পড়ল। বিয়েটা হয়ে গেল, এখন আমরা স্বামী স্ত্রী। তার মা বিয়ে হয়ে যাবার পর আর 1 মিনিটও দাঁড়াননি, ছোট ভাইটাকে নিয়ে চুপচাপ বেরিয়ে যান।
আয়াত পিছনে যেতে নিলে আমি ওর হাত ধরে ফেলি, তারপর একটানে কোলে তুলে নেই। আয়াত বারবার ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নামান আমাকে, আমাকে নামাতে বলছি। আমি কোনো কথার উত্তর না দিয়ে সোজা বেডরুমে নিয়ে গেলাম। বেডরুমটা কতক্ষণের মাঝে নতুন রূপ ধারণ করেছে। চারদিকে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আয়াতকে ধপ করে বেডের উপরে ফেলে দেই, তারপর নিজের শেরওয়ানিটা খুলতে লাগলাম। আয়াত ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি করতে যাচ্ছেন? আমি আপনাকে ভালোবাসি না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আর কতটা ভালোবাসি তার প্রমাণ আজকে আমি তোমাকে দিব। আমি আয়াতের দিকে এগোতে লাগলাম। আয়াত পিছাতে পিছাতে একদম বেডের সাথে লেগে গেল। আমি তার একদম কাছে গিয়ে গালে হাত দিলাম, তারপর ঘাড়ে আর গালে স্লাইড করতে লাগলাম। আয়াত কেঁপে উঠল, তারপর আমাকে সরিয়ে উঠতে যাবে তার আগে তার হাত ধরে ফেললাম। এইবার আমাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বলল, আপনি যা করতে যাচ্ছেন তা কখনো হবে না। আমি আপনাকে কখনো মেনে নিতে পারবো না। তোমার মানা না মানাতে আমার কিছু এসে যায় না, আমি মানলেই চলবে। এই বলে আয়াতের কাছে যেতে নিলে আয়াত বলে, তার মানে আপনি আমার সাথে জোর খাটাবেন? ছি, এসব কি বলে? বউয়ের সাথে জোর কেন খাটাবো? তাকে ভালোবাসবো। কামন বেবি। আবার যেতে নিলে আবার বলে, আপনি আমার কাছে আসলে আমি কিন্তু চিৎকার করব। আচ্ছা চিৎকার করো, তাতে কি মনে করেছো তোমাকে কেউ বাঁচাতে আসবে? কেউ আসবে না, কারণ এই বাড়িতে আমি আর আমার লোক ছাড়া কেউ থাকে না। আর যারা আছে তারা ভাববে তুমি এনজয় করছো। লোকটা শয়তানি হাসি দিয়ে আমার কাছে চলে এলো। আমি পিছিয়ে যাবার আগেই আমাকে নিজের সাথে মিশিয়ে নিল আশফি। ঠোরজোড়া দখল করার আগেই মুখ সরিয়ে নেই। আশফি একটা শয়তানি হাসি দিয়ে আমাকে কোলে তুলে বেডে নিয়ে যায়, আমাকে শুইয়ে দিয়ে নিজেও আমার উপর শুয়ে যায়। আমি হাত দুটো নিচের হাত দিয়ে আটকে দেই, তারপর সে ঠোঁটগুলো দখল করে ইচ্ছামতো চুষতে থাকি। কিছু বলতে চাইলেও বলতে পারছি না। আশফি এবার আমার শাড়ি খুলতে শুরু করলো। আমি বাধা দিয়েও পারলাম না। আশফি এখন নিজের মধ্যে নেই, সে এখন যেন পুরো মাতাল হয়ে গেছে। আস্তে আস্তে আমার সব কিছুই খুলে নিল। আমি বাধা দেওয়ার জন্য ছোটাছুটি করলেও কোনো লাভ হলো না, কারণ একটা মেয়ে কখনো একটা ছেলের সাথে পেরে ওঠে না। আমার ফার্স্ট টাইম, তাই অনেক লাগছে বলে চিৎকার করছিলাম। আশফি আমার ঘাড়ে কামড় দিয়ে দেয়। আমি ব্যথায় কুকরিয়ে আশফিকে জড়িয়ে ধরি। কি হচ্ছেটা কি? তুমি কি দরজা খুলবে নাকি আমি দরজা ভেঙে তোমাকে বের করব? আশফির হুয়াঙ্কারে আমি অতীত থেকে ফিরে এলাম। বাইরে অনেকটা আলোকিত, তার মানে সকাল হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে বাহিরে এলাম। বাহিরে আসতেই আমার গালে একটা থাপ্পড় পড়ে গেল। আশফি রেগে বলল, সেই কখন থেকে ডেকে যাচ্ছি, তোমার কানে কথা যায় না? নাকি তুমি মনে করেছো ওয়াশরুমে তুমি লুকিয়ে থাকলে আমি তোমাকে খুঁজে পাবো না? এটা ভুল। পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করে আনবই। আমি চিৎকার করে কথাটা বললাম। আয়াত আমার কথাগুলো শুনে ভয়ে কেঁদে দিল। আয়াতকে এভাবে কাঁদতে দেখে আমি পাগল হয়ে গেলাম। যখন মনে হলো আমি আয়াতের গালে হাত তুলেছি, সাথে সাথে দেওয়ালে নিজের হাতে ঘুষি মারি। তারপর আয়াতের কাছে গিয়ে তার গাল ধরে বললাম, সরি আয়াত, আমি বুঝতে পারিনি, দেখি কোথায় লেগেছে। আয়াত আর কথা না বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এমনি সে রাতের ব্যথায় এখনও ঠিক মতো হাঁটতে পারছে না, আর এখন আমি ওকে মারলাম। নিচে নেমে কান্নায় ভেঙে পড়ল আয়াত। আমি আর পারছি না। এই কয়দিনেই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। যখনই ইচ্ছে হয় তখনই নিজের চাহিদা মেটাতে ঝাঁপিয়ে পড়ে। একটাবার জিজ্ঞেসও করে না আমার কি ব্যথা লাগে নাকি। হঠাৎ আশফি নিচে নামলো, কার সাথে যেন ফোনে কথা বলছে। না, আর আমি আজকে বাড়ি আসবো, আমার সাথে আরেকজন আসবে। বরণ ডালা রেডি রেখো, বরণ করে ঘরে তুলতে হবে তাকে। আমি আয়াতের দিকে তাকিয়ে কথাটা বললাম। আয়াত নিজের চোখের পানি মুছে কিচেনের দিকে যেতে নিলেই বললাম, আজকে বাবা মায়ের সাথে দেখা করতে যাব, রেডি থেকো সন্ধ্যায়। আপনার মা বাবা আপনি দেখা করতে যাবেন কি যাবেন না সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ, আমি যাব না, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। ভালো করে বললাম, শুনলে না? এখনও সময় আছে, সন্ধ্যায় ভালো করে রেডি হয়ে থেকো, নয়তো তারপর কি হবে সেটা তুমি ভালো করেই জানো। নিজের আসল রূপে ফিরে আসবেন, তাই তো? আপনি এর চেয়ে বেশি আর কি পারবেন? আপনি তো আমাকে এই জন্যই বিয়ে করছেন, তাই না? তো যখন ইচ্ছা আপনি তখনই সেটা করতে পারেন। আমি অনুমতি দিলেও আর কি, না দিলেও কি, তাই আমি আর এখন ভয় পাই না। নিজের মা ভাইয়ের ভয় তো ঠিকই আছে। আয়াত চলে যেতে নিলে আমার এমন কথা শুনে থমকে দাঁড়ায়। আশফির দিকে তাকিয়ে দেখে ও শয়তানি হাসি দিচ্ছে, আর তারপর বলল,
যদি তাদের প্রতি ভয় থাকে তাহলে আমি যা বলি তাই করতে হবে, নয়তো সোজা। আশফি আর কিছু না বলে সোজা চলে গেল। আমি হাতের কাছে থাকা ফুলের টপটা নিচে ফেলে দিলাম। আশফি পেছন ফিরে তাকিয়ে বলল, বাহ, শক্তি আছে। এতটুকু বলেই চোখ টিপ দিয়ে চলে গেল। নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও ছোট ভাই আর মায়ের ভালো চেয়ে আমাকে যেতে হবে। লেমন কালারের শাড়িটা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল পরছিলাম। তখনই আশফি এসে আমাকে পেছন থেকে জড়িয়ে নেয়। হঠাৎ করে এইভাবে জড়িয়ে ধরায় হাত থেকে কাজলটা নিচে পড়ে গেল আর চোখের কাজল কিছুটা লেপ্টে গেল। তাতে আমি অনেকটা রেগে গিয়ে আশফিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলি, কি করছেনটা কি? আপনি নিজেকে কি মনে করেন? কোন সিনেমার হিরো মনে করেন নিজেকে? কোনো সিনেমার না, আমি তোমার হিরো। জাস্ট শাট আপ। আপনি একটা অদ্ভুত সাইকো, আপনি একটা ডেভিল। সব গল্পে ভিলেনরা খারাপ হয় না, কিছু গল্পে ভিলেনও ভালোবাসে। আমি আয়াতকে একদম নিজের সাথে মিশিয়ে আস্তে করে কথাটা বললাম। তারপর আয়াতকে ছেড়ে দিয়ে নিচে চলে গেলাম। লোকটা চলে যাওয়ার পর আমি মনে মনে কতগুলো গালি দিয়ে টিস্যু নিয়ে চোখ মুছতে লাগলাম। তারপর রেডি হয়ে নিচে চলে গেলাম। আমাকে দেখতে পেয়ে আশফি বলল, বাহ বাহ, হলুদ পরি কি আমাকে এই ভর সন্ধ্যাবেলায় পাগল করে ছাড়বে? হোয়াট? তোমার ঠোঁটগুলোতে লিপস্টিক দিলে যে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আশফির কথা শুনে আমি সাথে সাথে ঠোঁট থেকে লিপস্টিকটা মুছে ফেলে বলি, হয়েছে, এখন থেকে লিপস্টিক দিব না, তাহলে হয়তো আপনার থেকে একটু হলেও শান্তি পাবো। কিন্তু তোমার নাভিটা তো আমাকে আরো বেশি কাছে টানছে। আশফি আমার নাভির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে কথাটা বলল। আমি কথাটা শুনে নিজের পেটের দিকে তাকিয়ে দেখি নাভি দেখা যাচ্ছে। আমি শাড়িটা টান দিয়ে নাভিটা ঘুরে ফেললাম। তারপর চোখগুলো বড় বড় করে বললাম, আপনি কি চান আমি আপনার সাথে না যাই? নো নো। তাহলে এসব বাজে বাজে কথা রেখে চলুন, আমার শরীর ভালো লাগছে না। কি হয়েছে তোমার? জ্বর আসছে নাকি? বলো আমাকে। আরে চুপ করে আছো কেন? বলো আমাকে। আশফি আমার কাছে গিয়ে পাগলের মতো করতে লাগলো। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। যেই একটা মানুষ রাতে এতটা হিংস্র হয়ে যায়, সেই মানুষটাই এখন এতটা পাগলের মতো করছে। আমি একটু তাচ্ছিল্য হাসি দিয়ে বলি, আপনি যা করেন তারই কোনো এক ব্যথা। আর আমি মরে গেলেই বা আপনার কি? আপনার তো শুধু আমার শরীরটাই চাই। আমি আর একটা কথা না বলেই আশফির থেকে নিজেকে সরিয়ে নিয়ে বাইরে চলে গেলাম। আমি আয়াতের কথা শুনে নিজের উপর রাগ করে সোফায় লাথি মারলাম। তারপর বের হয়ে চলে গেলাম। গাড়িতে আমি ওর সাথে কোনো কথা বলিনি। আয়াত বাহিরে তাকিয়ে আছে, বাতাসে চুলগুলো উঠছে। রাতে ল্যাম্পপোস্টের আলোগুলোতে তাকে এক অদ্ভুত মায়াবী লাগছে। আমি চাইলেও তার থেকে চোখ সরাতে পারছিলাম না, কিন্তু আয়াত আমার দিকে ফিরতেই আমি চোখ সরিয়ে ফেললাম। আশফির গাড়ি তাদের বাড়ির সামনে ঢুকতে লাগলো। আমি অবাক হয়ে সবকিছু দেখতে লাগলাম। বাহির থেকে একদম একটা রাজপ্রাসাদের মতো দেখতে, তার সাথে নানা রকমের লাইটিং করা। গাড়িটা থামলো। আশফি গাড়ি থেকে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর এসে দরজা খুলে আমার দিকে হাত বাড়িয়ে দেয়। আমি হাতটা না ধরেই নেমে আসি। তারপর শাড়ি ঠিক করতে থাকি। তখন আশফি বলে, মাথায় কাপড়টা দিয়ে নাও, মা ড্রয়িং রুমে আছে। আমি আশফির কথা মতো মাথায় কাপড় দিয়ে দিলাম। তারপর আশফি পেছন পেছন গিয়ে দাঁড়ালাম। বাড়ির ভেতরে ঢুকার সাথে সাথে আমার মনে হলো আমি কোনো এক রাজপ্রাসাদে চারপাশটা ভালো করে দেখতে লাগলাম। হঠাৎ করে কেউ একজন চিৎকার করে ওঠে, দাঁড়াও। আশফি থমকে দাঁড়ায়। আমি কিছুটা ভয় পেয়ে যাই। আসলে ধমকটা দিয়েছেন আশফির মা, মিসেস শাহনাজ। আশফি তার নিজের মাকে অনেক ভয় পায়। আস্তে আস্তে আশফির মা আশফির সামনে এসে দাঁড়ায়। কাকে সাথে করে নিয়ে এসেছিস? মা, আসলে কি মামা করছিস? যা বলবি বল। আয়াত আমার স্ত্রী, তোমার ছেলের বউ। আশফির কথা শুনে মিসেস শাহনাজ অবাক হয়ে যায়। ওনার পাশে এসে আশফির বোন ফারিন দাঁড়ায়। ভাইয়া, তুই এগুলো কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমি যা বলছি সত্যি বলছি। আমি আয়াতকে বিয়ে করেছি, ও আমার স্ত্রী। আশফি, তুই এখানে বস। আমি আয়াতকে আমার রুমে নিয়ে যাচ্ছি। ওর সাথে আমার কিছু কথা আছে। ফারিন, আয়াতকে নিয়ে আমার রুমে আয়। এই বলে মা চলে গেলেন। আমি অবাক হয়ে গেলাম। কি এমন কথা বলবে যা বলার জন্য আয়াতকে উপরে ডাকলো? আয়াতও একই কথা ভেবে ভয় পাচ্ছে হয়তো। সে আমার দিকে তাকালে আমি একটা জোরপূর্বক হাসি দেবার চেষ্টা করি। চল আমার সাথে। আমি ফারিনের পিছু পিছু গেলাম। মিসেস চৌধুরী ওনার রুমে উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে রুমের ভেতরে ঢুকলাম।
মা নিয়ে এসেছি। তুই নিচে যা, আশফি যেন রুমের আশেপাশেও না আসে। আচ্ছা মা। ফারিন এই কথা বলে চলে গেল। কি যেন নাম তোমার? আয়াত। কি করো তুমি? অনার্স প্রথম বর্ষে আছি। বাবা মার পরিচয়? মা হাবিবা চৌধুরী। কিছু করেন না, বাবা সূর্য চৌধুরী আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ও, তাই আমার ছেলেকে ফাঁসালে? তোমাদের মতো মেয়েদেরকে আমি খুব ভালো করেই চিনি। টাকার লোভে তোমরা কি কি করতে পারো তা আমি জানি। তো আমার ছেলেকে কি দিয়ে ইমপ্রেস করলে? মিসেস শাহনাজের কথা শুনে অনেক রাগ উঠে যায়, কিন্তু তা কন্ট্রোল করে বললাম, এইসব প্রশ্ন আমাকে না করে আপনার ছেলেকে করবেন। আপনি হয়তো বাইরের মেয়েদেরকেই চিনেন, কিন্তু নিচের ঘরের ছেলেদেরকে আজও চিনতে পারলেন না। বাহ, তেজ আছে দেখা যাচ্ছে। যাই হোক, কত টাকা দিলে তুমি আমার ছেলে থেকে সরে যাবে বলো? 1 লাখ, 2 লাখ, 4, 7, 10? বাস, অনেক হয়েছে। আপনি আমাকে কি মনে করেছেন? আমি ঠিক ভালো করেই বুঝতে পারছি। আর আপনি একটা কথা খুব ভালো করে শুনুন, কোনো টাকাই আমার লাগবে না। আপনি আপনার ছেলেকে আমার থেকে সরিয়ে নেন, এটা আপনার কাছে আমার একটা অনুরোধ রইল। আমি হাত জোর করে কথাটা বললাম, তারপর মাথা থেকে কাপড়টা সরিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। এদিকে আমি পাগল হয়ে যাচ্ছি টেনশনে। মা আয়াতকে কি বলবে? মা কি মেনে নিবে? এসব ভেবে ভেবে টেনশনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আয়াতকে নিচে নামতে দেখে আমি এক দৌড়ে তার কাছে যাই। মা কি বলল? তা আমাদের মাঝের কথা ছিল, আপনাকে যদি বলাই যেত তাহলে আপনাকে এখানে না রেখে আমাদের সাথে রুমেই ডাকতো। আয়াত এই কথা বলে সদর দরজার কাছে চলে গেল। সাথে সাথে মা জোরে জোরে বলতে লাগলেন, কে কোথায় আছিস? বরণ ঢালাটা নিয়ে আয়, আমি আমার একমাত্র পুত্রবধূকে ঘরে তুলব। আমি ওনার কথা শুনে অবাক হয়ে যাই। মিসেস শাহনাজের দিকে তাকাই। এই মিসেস শাহনাজ আর রুমের ভেতরের মাঝে দিন রাত তফাৎ। মিসেস শাহনাজ আমার কাছে এসে জড়িয়ে ধরে, তারপর কানে কানে বলল, তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম, আমার ছেলে কোনো ভুল মেয়েকে ঠিক করেনি তো? কিন্তু না, আমি ভুল ছিলাম। তুমি আমার ছেলের উপযুক্ত বউ, আর এ বাড়ির উপযুক্ত ছোট গিন্নি। শেষ কথাটা আমাকে ছেড়ে দিয়ে আর একটু জোরেই বললেন। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। মা এত সহজে আয়াতকে মেনে নিবে তা আমি নিজেও বুঝতে পারিনি। মা আমাকে কাছে ডাকলেন। আমি ওনার কাছে গিয়ে দাঁড়াই। তারপর আমাদের দুজনকে বাড়ির সদর দরজার বাহিরে নিয়ে দাঁড় করিয়ে বরণ করানো হয়। বরণ শেষে আমি আয়াতের হাতটা ধরে মাকে সালাম করে নেই। আয়াত অনেকটা হিচকা টান খেয়ে যায়, কিন্তু যখন সালাম করতে দেখলো তখন নিজের ইচ্ছেতেই সালাম করলো। বেঁচে থাকো মা, তোমাদের সংসার যেন সুখের হয়। আশফি, বৌমাকে নিয়ে ঘরে আয়। 1 মিনিট, এভাবে ঘরে ঢুকলে তো হবে না। একে তো না জানিয়ে বিয়ে করেছিস, এখন আমার বকশিস না দিয়ে গৃহে প্রবেশ করবি? এটা তো হয় না। আমার বউকে নিয়ে আমি গৃহ প্রবেশ করব, তোর তাতে কী রে? তুই তোর বউকে নিয়ে যা ইচ্ছা করিস, তার আগে আমাকে আমার বকশিস বুঝিয়ে দে। মা দেখছো? আমি তোদের মাঝে নেই। দে টাকা দে, নয়তো বউ নিয়ে ভাগ। আব, দিয়ে দিন না, মাত্র 20,000ই তো বলবে। ছোট বোন, বিয়েতে তো 30,000 নিতেও, এখন না হয় 20,000ই নিল। দেখছিস, ভাবিও বলছে, যদিও আমি একটু কম বলতাম। আমার কথা থামিয়ে দিয়ে আয়াত কথাটা বলল। আয়াতের কথা শুনে আমি ওর দিকে তাকালাম। আয়াত একটা বাঁকা হাসি দিল। আমিও একটু বাঁকা হাসি হেসে টাকাটা দিয়ে দেই। তারপর কানে কানে কী যেন একটা বলে ফারিনকে। ফারিন একটু লজ্জা পেয়ে হাতে ইশারা করে চলে যায়। আয়াত আমি একসাথে গৃহ প্রবেশ করি। আজকে আমি অনেক খুশি, কারণ আমি যাকে এতদিন ভালোবেসে এসেছি আজকে তাকে পরিবারের সামনে নিজের বউ হিসেবে পরিচয় করাতে পেরেছি। যদিও আয়াত এখনও এই সম্পর্কটা মেনে নেয়নি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস একদিন ঠিকই আয়াত এই সম্পর্কটা মন থেকে মেনে নিবে। মা আর আয়াত সোফায় বসে কথা বলছিল। আমি কিচেন থেকে আয়াতকে দেখছিলাম। যেই আমি আগে মেয়েদের দিকে একবারও ফিরে তাকাতাম না, সেই আমি আজকে একজনকে পাগলের মতো করে ভালোবাসি। রাতে ডিনার টাইমে বাবা বাসায় আসলেন। মা বাবাকে সবটা খুলে বললে উনিও আয়াতকে মেনে নেয়। ডিনার শেষ করে বাবা আর মা চলে যাওয়ার সাথে সাথেই ফারিন বলে, ভাইয়া ডান। এত তাড়াতাড়ি করে ফেলছিস? টাকার একটা লোভ আছে না? লোভী মাইয়া কোথাকার। হ্যাঁ। ফারিন মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আমি আয়াতের দিকে এগিয়ে যেতে লাগলাম। আয়াত ভয় পেয়ে হেঁচকি দিতে লাগলো। আমি সাথে সাথেই আয়াতের চুলের মুঠি ধরে ঠোঁট জোড়া দখল করে নিলাম। আয়াত
চোখ বড় বড় করে ফেলল। আর সে এতটাই অবাক হলো যে নিমেষেই হেঁচকি শেষ হয়ে গেল। আমি ঠোঁটগুলো ছেড়ে দিয়ে বললাম, খাবারে কি যেন একটা কম পড়ে গেছিল, তাই এই স্বাদটা দিয়ে মিটিয়ে নিলাম। অসভ্যই তোর লুচ্চা। এই লাস্ট কথাটা কি বললে? লুচ্চা? কে? আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি একটা লুচ্চা। তাহলে তো একটু লুচ্চামি করতেই হয়। এই বলে আমি আয়াতকে কোলে তুলে নেই। আয়াত ছুটার জন্য নড়াচড়া করতে লাগলো। তাই আমি বললাম, কোনো লাভ নেই, এখন শুধু দেখবা এই লুচুটা কি করতে পারে। আর হ্যাঁ, যদি বেশি নড়াচড়া করো তাহলে কিন্তু কোল থেকে সোজা নিচে ছেড়ে দিব, তখন বুঝতে পারবে নড়াচড়ার ফল কি হয়। আয়াত আর কিছু করলো না, একদম চুপ হয়ে কোলে থাকলো, কারণ সে ভালো করেই জানে আমার দ্বারা এই কাজটা খুব ভালো করেই সম্ভব। রুমের দরজা খুলে ভিতরে ঢোকার সাথে সাথেই উপর থেকে গোলাপের পাপড়ি পড়তে লাগলো। আয়াত অবাক হয়ে চারপাশ দেখতে লাগলো। সে আরও বেশি অবাক হয়ে গেল যখন সে বেডের দিকে তাকালো। পুরো বেডটা বাসরাতের মতো করে সাজানো। সে এখন বুঝতে পারল তখন ফারিন আর আমি কী নিয়ে কথা বলছিলাম। আমি আয়াতকে বেডে গিয়ে বসিয়ে দিলাম। আয়াতের কানের কাছে গিয়ে বললাম, এই লুচু মানুষটার সারপ্রাইজটা কেমন লাগলো আপনার? খুবই বাজে। ও তাই? তাহলে ভালো করে চেষ্টা করি। আয়াত রাগে কথাগুলো বলেছিল। আমি কথাগুলো বলে শয়তানি হাসি দিয়ে আয়াতের ঠোঁটের দিকে এগোতে লাগলাম। তখনই আয়াত আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে রাগে জোরে চিল্লিয়ে বলল, আপনি নিজেকে কি মনে করেন? আর আমাকে বা আপনি কি মনে করেন? কোনো খেলনা পুতুল আমি, আর আপনি সেই খেলনা পুতুলটার মালিক। যখন যেভাবে ইচ্ছা তখন সেভাবেই চালাবেন। আপনার কি মনে হয় আপনি এইসব বিছানা, এইসব ফ্যামিলি ড্রামা করে আমার মন জয় করে নিতে পারবেন? পারবেন না, কারণ আপনার প্রতি আমার ঘৃণাটা দিন দিন বেড়ে যাচ্ছে। আপনি যখন আমার কাছে আসেন না, তখন আমার মনে হয় আমার পাশে একটা হিংস্র পশু আছে, যে কোনো সময় আমার উপর আক্রমণ করতে পারে। হ্যাঁ, এটা সত্যি, আমি আপনাকে একটা হিংস্র পশু মনে করি। এগুলো তোমাকে দেখানোর জন্য করেছিলাম যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। আপনার দেখানো হয়েছে, আর আমিও দেখে নিয়েছি। আপনি আমাকে নয়, বরং আমার শরীরটাকে ভালোবাসেন। আপনি একটা বার আমাকে স্পর্শ করার আগে আমাকে জিজ্ঞেস করে নিয়েছেন আমি তোমাকে স্পর্শ করব কি না? আমি তোমার হাজব্যান্ড, আর তুমি আমার বিয়ে করা স্ত্রী। তোমাকে ছুতে আমার কেন পারমিশন নিতে হবে? বিয়ে? আপনি কোন বিয়ের কথা বলছেন? যে বিয়েটা মনে হাজারো ভয় রেখে করা হয়েছে, যে বিয়েটা মা ভাইয়ের জীবনের জন্য মুখ থেকে কবুল বের করানো হয়েছে। আরে বিয়েতে 3 বার কবুল বললেই বিয়ে হয়ে যায় না। বিয়েটা দুটো মনের মিলনের ফল। আপনার সাথে আমার মনের কি চোখেরই তো মিলই হয়নি ভালো করে। আর রইল বাকি স্পর্শ করার বিষয়। আচ্ছা, ওইটা না হয় বাদ দিলাম, কিন্তু সেক্স, ওইটা তো দুজনের পারমিশন লাগে। আপনি কি কখনো আমার পারমিশন চেয়েছেন? চাননি, বরং প্রতি রাতে আপনি আমাকে বৈধ ধর্ষণ করেছেন। হ্যাঁ, ধর্ষণ করেছেন। আয়াত, আমার কথাটা শোনো। আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না। প্লিজ, এইবার আমাকে একটু মুক্তি দিন। আমি আর পারছি না। মুক্তিটা আমার থেকে তখনই মিলবে যখন আমি মরে যাব, নয় তুমি মরে যাবে। তাহলে আমিই মরে যাব, তাও আপনার পশুর থেকে মুক্তি পেতে চাই। আয়াত কথাটা বলার সাথে সাথে আমি সামনে এগিয়ে যেতে নিলে আয়াত সামনে হাত বাড়িয়ে বলল, একদম না, আমার কাছে আসতে যাবেন না, তাহলে কিন্তু তার ফল মোটেও ভালো হবে না। আচ্ছা, আমি তোমার কাছে আসবো না, তুমি একটু শান্ত হও। আমার চোখের সামনে থেকে চলে যান। আমি আর না দাঁড়িয়ে বারান্দায় চলে গেলাম। আয়াত ধপ করে নিচে বসে পড়ল। অঝোর কান্নায় ভেঙে পড়ল সে আর নিতে পারছে না এসব। নিজের জীবনটাকে সে নিজ হাতে নষ্ট করে দিচ্ছে, কিন্তু সে আজকে আর পারছিল না। আজকে যদি এই কথাগুলো নিজের মাঝে আটকে রাখত তাহলে হয়তো সে দম আটকে মারাই যেত। কিন্তু মনে মনে ভয় কাজ করছে, যদি আমি আবার হিংস্র রূপ ধারণ করে তারপর হামলে পড়ি তখন কি হবে? এসব ভাবতে ভাবতে বেডের সাথে হেলান দিয়ে কান্না করতে লাগলো। সকাল হয়ে গেছে। ভোরের আলো জানালা দিয়ে আয়াতের মুখের উপর পড়ল। মিটিমিটি চোখ খুলে তাকালো আয়াত। রাতে বেডের সাথে হেলান দিয়ে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছিল সে নিজেও জানে না। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। মাথায় হাত দিয়ে উঠে দাঁড়ালো। চারপাশটা ভালো করে দেখলো। রাতে যেমন ছিল ঠিক তেমনই। সে ভাবল, তাহলে কি কালকে রাতে আর আশফি রুমে আসেনি? আমাকে কিছু করেনি? এসব ভাবতে লাগলাম। কিন্তু উনি যদি ঘরেই না আসেন তাহলে ভেতর থেকে দরজা লক কিভাবে? এসব ভাবতে ভাবতে দরজার দিকে চোখ গেল। কারো পা দেখা যাচ্ছে। আমি বারান্দায় গেলাম।
আশফি বেতের সোফায় হেলান দিয়ে নিচে শুয়ে আছে। চারপাশে সিগারেটের আত পোড়া অংশ পড়ে আছে। হ্যাঁ, কালকে রাতে আশফি সিগারেট খেয়েছে, অনেক সিগারেট খেয়েছে। নিজের কষ্টটাকে সিগারেটের কালো ধোঁয়ায় উড়িয়ে দিতে চেয়েছিল। সে যে সত্যি আমাকে অনেক ভালোবাসে। সে ভেবেছিল হয়তো বিয়ে হয়ে গেলে সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু না, তাতে আমি ভালোবাসা তো দূর, ঘৃণা করতে শুরু করলাম। আমি আশফির ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছি। ঘুমের মাঝে কতটা নিষ্পাপ লাগছে, কিন্তু উনি ঘুম ভাঙার পরেই যে আমার কাছে একটা পশু হয়ে যায়। আশফি নিজের চোখটা খুলে তাকালো, সামনে আমাকে দেখে অবাক হলো। সে চোখ খুলে তাকানোর সাথে সাথেই আমি রুমের ভেতরে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি বেডের সব ফুলগুলো আশফি টেনে টেনে নিচে ফেলে দিয়েছে। বেড থেকে ফুল দিয়ে বানানোর লাফটা এক টানে নিচে ফেলে দেয়। আমি কিছুটা অবাক হয়ে যাই। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুল ঠিক করতে থাকি। সে সময় আশফি আমার দিকে একটা প্যাকেট বাড়িয়ে দেয়। আমি দেখেও না দেখার ভান করলে আশফি বলে, মা এটা দিয়ে গেছে, বলেছে এগুলো পরে নিচে যেতে। প্যাকেটটা ড্রেসিং টেবিলের সামনে রেখে ফুলগুলোকে একটা বড় ব্যাগে ভরে বাহিরে চলে গেল আশফি। আমি প্যাকেটটা খুলে দেখি একটা কমলা কালারের শাড়ি, তার সাথে কিছু গহনা। আমি ওগুলো সাইডে রেখে ফোনটা হাতে নিয়ে বাড়িতে কল দিই। কল হচ্ছে, কিন্তু কেউ ফোনটা ধরছে না। কয়েকবার দেওয়া সত্ত্বেও কেউ কলটা ধরেনি। ফোনটা রেখে জানালার পাশে গিয়ে দাঁড়াই, আমার চোখের চাহনি দূরের আকাশ ছুঁয়ে। তখনই কেউ এসে পেছনে দাঁড়ালো। আমি ভাবলাম আশফি, তাই রাগে বলতে লাগলাম, আপনি আবারও? পেছনে ফিরে দেখে আশফি না, ফারিন দাঁড়িয়ে আছে। আরে আরে আমি আসলে মা পাঠিয়েছিল দেখতে তুমি রেডি হয়েছো কিনা, কিন্তু তুমি তো এখনো শাড়িই পরোনি। একটু তাড়াতাড়ি করে রেডি হও না, পাশের বাসার আন্টিরা আসতে শুরু করেছে। আসফির বউ দেখবে বলে। আচ্ছা আমি এখন যাই, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসো। ফারিন চলে গেল। আমি একটা শুকনো হাসি দিলাম ফারিনের সাথে। তারপর শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। নিচে মিসেস শাহনাজ পাশের বাসার লোকগুলোর সাথে কথা বলছে। ফারিন সোফায় বিরক্ত হয়ে বসে তাদের কথা শুনছে আর ফোন টিপছে। আমি তাদের মাঝে নিচে নামতে লাগলাম। ফারিন আমার কাছে চলে এলো, তারপর আমাকে ধরে তাদের কাছে নিয়ে এলো। আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাব দিল। বসো মা। আমি গিয়ে মিসেস শাহনাজের পাশে বসে পড়লাম। ফারিনও আমার পাশে বসে পড়লো। বাহ, আশফির বউটা তো একদম কমলা সুন্দরী। আমাদের আশফিও কম কিসে, ওর জন্য যোগ্য হবার জন্য এই রূপ কিছুই না। এ কেমন সুন্দর হলো, আমার মেয়ে তো আরো বেশি সুন্দর। হুম। মহিলা তিনের কথা শুনে সবাই একটু জোরেই হেসে দিল। তাতে করে উনি কিছুটা রেগে গেলেও তা প্রকাশ করেননি। মিসেস শাহনাজ হেসে এসেই বলে ফেললো, তুমিও না একটু সুযোগ পেলেই নিজের মেয়ের সুনাম আর তোমার ফ্যামিলির সুনাম গাওয়া শুরু করো। মিসেস শাহনাজের কথা শুনে সবাই এত জোরে হেসে দেয়, আমি আর ফারিনও মুচকি হাসি দিয়ে দেই, যার ফলে উনি কিছুটা লজ্জায় পেয়ে যায়। তখনই কে যেন কলিং বেল বাজালো। ফারিন উঠে গিয়ে দরজা খুলে দিল। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। আশফি ভেতরে ঢুকলো, ওনার পেছন পেছন আরো দুজন লোক ঢুকলো। দুজনকে দেখে সবাই অবাক হলেও আমি দৌড়ে তাদের কাছে যাই, কারণ ওরা দুজন হলো মা আর তার আদনান। আমি গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেই। আরে পাগলি মেয়ে, কান্না করিস কেন? খুব মনে পড়ছিল বুঝি আমাদের কথা? অনেক অনেক বেশি মনে পড়ছিল। এখন তো এসে গেছি, তাই না? তাহলে কান্না থামা আর দেখ, সামনে তোর শাশুড়ি আরো কত লোক আছে, ওরা কি ভাববে বলতো? আমি মাকে ছেড়ে দিয়ে আদনানের কাছে গেলাম। আদনান খুশিতে গদগদ করতে করতে লাগলো, আপু আপু জানিস, ভাইয়া আমাকে আজকেও এতগুলো চকলেট কিনে দিয়েছে আর বলেছে বিকেলে নাকি আমাকে এতগুলা আইসক্রিম কিনে দেবে। আমি আদনানের কথা শুনে আশফির দিকে তাকালাম। আশফি সেখান থেকে সোজা উপরে চলে যায়। মা গিয়ে মিসেস শাহনাজের সামনে দাঁড়ায়। কেমন আছেন বেয়াই? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। বেআইন বসুন, সবার সাথে পরিচয় করিয়ে দেই। মিসেস শাহনাজ একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আদনান ফারিনকে নিয়ে গেল সারা বাড়িটা ঘুরে দেখাতে, আর আমি সোজা রুমে চলে গেলাম বিষয়টা জানতে। রুমে এসে দেখি আশফি শুধু একটা টাওয়াল পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর মাথার চুলগুলো ঝাড়ছে। এমন অবস্থায় আশফিকে দেখে আমি কিছুটা লজ্জা পেয়ে যাই, আর সাথে সাথে মুখের সামনে শাড়ির আঁচল দিয়ে ঢেকে নেই। আশফিও তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় আর ট্রাউজার পরে বের হয়। সরি, আমার নক করে আসাটা উচিত ছিল। ইটস ওকে।
একটা কথা জানার ছিল। বলো। আজকে হঠাৎ করে আদনানকে আর মাকে এখানে কেন আনলেন? সব কিছুর উত্তর তোমাকে দিতে আমি বাধ্য নই। আর হ্যাঁ, আমার মনে হয়েছে আনা দরকার, তাই এনেছি। আজকে সন্ধ্যায় আমরা ওই বাড়িতে ফিরে যাচ্ছি। তাহলে আদনান আর মাও কি যাবে? না, ওনারা দুপুরের পরেই চলে যাবে। কিন্তু আর একটা কথাও না, চুপচাপ আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি রেগে গিয়ে চোখগুলোকে লাল আর বড় বড় করে কথাটা বললাম। আয়াত ভয় পেয়ে যায়, চোখগুলো বন্ধ করে ফেলে। আমি কথাটা বলে সরে গেলে আয়াত রুম থেকে বের হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আয়াতকে তার মা একপাশে ডেকে নিয়ে বলে, আয়াত, তোকে একটা কথা বলি। আশফি আমাকে আজকে সবটা বলেছে। ওর সাথে আমার রাস্তায় দেখা হয়। আদনানকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, শোন, আমি যতটুকু বুঝতে পারলাম, ও তোকে সত্যিই ভালোবাসে। তোকে পাওয়ার জন্যে সে সব কিছু করেছে। মানছি, সব কিছু খুব বাজে করেছে, কিন্তু সবটা তো তোকে পেতেই করেছে। তাই বলছি, কি মা? ওনাকে মেনে নেব? মা, উনি যদি আমাকে ভালোই বাসেন তাহলে কেন প্রতি রাতে আমার সাথে এমন পশুর মতো আচরণ করেন? জানি এই উত্তর তোমার কাছে নেই, কিন্তু আমার উত্তরটা চাই। আমি কথাটা বলে চলে যেতে নিলেই পেছন থেকে মা বলে, ভালোবেসে আপন করতে চায়, কিন্তু তুই তো স্বীকার করিস না, তাই তোর কাছে এমন মনে হয়। মায়ের কথাটা শুনে কিছুক্ষণ থেমে দাঁড়ালেও পেছন ফিরে আর কোনো উত্তর দেইনি। সন্ধ্যায় আমি আর আশফি ওই বাড়ি থেকে, আশফি যে বাড়িতে থাকতো সেখানে চলে এসেছি। রাস্তায় কেউ কারোর সাথে কোনো কথা বলিনি। আশফি কয়েকবারই আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমি একবারের জন্য ফিরে তাকাইনি। গাড়ি থেকে নেমে আমি সোজা ভেতরে চলে যাই, কিন্তু আশফি গাড়িটা ঘুরিয়ে কোথায় যেন চলে যায়। আমি ফ্রেশ হয়ে এসে আশফিকে দেখতে না পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। তারপর টিভি দেখা শুরু করি। আজকে অনেক দিন পর নিজের মন মতো করে শান্তিতে টিভি দেখলাম। আশফি বাসায় নেই বলেই দেখতে পেয়েছি। আশফি বাসায় থাকলে হয়তো ভয়ে এই সাহসটাই করতে পারতাম না। অনেক রাত হয়ে গেছে, আমি সোফাতেই ঘুমিয়ে গিয়েছিলাম। মাঝরাতে ঘুম ভাঙলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8 বাজে। আশফি কি বাসায় এসেছে? না। উনি যদি বাসায় আসতেন তাহলে আমাকে একবার হলেও ডাক দিত। উনি এত রাত পর্যন্ত বাহিরে কি করছেন? এখনো বাসায় কেন আসছে না? আমার একটু একটু টেনশন হতে লাগলো। হঠাৎ করেই কলিং বেলটা বেজে উঠলো। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। একটা মেয়ের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে আশফি, পুরো ড্রাঙ্ক হয়ে আছে। মেয়েটার ড্রেস দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। ছোট ছোট সব ড্রেস। আপনি কে? আর উনি এভাবে কেন? লিসেন, আমি কে সেটা তোমার জানতে হবে না। বেডরুমটা কোন দিকে সেটাই বলো। অবশ্যই জানতে হবে, কারণ মাঝরাতে আপনি আমার হাজবেন্ডকে নিয়ে এসেছেন, এখন আমার বেডরুম খুঁজতেছেন। আশফি খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই ড্রাইভ করতে পারছিল না। আমি ওকে ড্রাইভ করে নিয়ে এলাম। জি শুক্রিয়া, এখন আপনি আসতে পারেন। হোয়াট? তুমি কে? আমাকে যেতে বলার তুমি কে? হ্যাঁ, আমি মেয়েটার কথা না শুনেই আশফিকে নিজের কাঁধে নিতে যাব, তখনই মেয়েটা রেগে গিয়ে আমাকে ধাক্কা মারলো। আমি তাল সামলাতে না পেরে দেয়ালের সাথে ধাক্কা খেলাম আর মাথায় অনেকটা ব্যথা পাই। এইবার আশফির রাগ উঠে যায়। ঠাস করে মেয়েটির গালে থাপ্পড় বসিয়ে দেয় আর চোখগুলোকে বড় বড় করে বলে, হে ইউ, তোমার সাহস কি করে হয় আমার হলুদ পরীকে ধাক্কা দেওয়ার? তোমাকে কি আমি বলেছিলাম আমাকে ড্রাইভ করে বাসায় আনতে? এনেছো ভালো কথা, কিন্তু আমার হলুদ পরীর সাথে এমন করার সাহস কি করে হয়? এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও, নয়তো তোমাকে আমি। আশফি আর কিছু বলতে পারলো না, দুলতে দুলতে পড়ে যেতে লাগলো। আমি গিয়ে আশফিকে ধরে ফেললাম। তারপর মেয়েটি মুখের সামনে দরজাটা লাগিয়ে দিলাম। দরজা লাগানোর সাথে সাথে আশফি নিজেকে আমার থেকে সরিয়ে নিল। আমি বিষয়টা বুঝতে পারলাম না। আশফি দুলতে দুলতে সিঁড়ির কাছে যেতেই আবার পড়ে যেতে নিলে আমি ধরে ফেললাম। আশফি এবার বলল, আমাকে ছাড়ো, আমি একা যেতে পারবো। তা তো দেখতেই পারছি কেমন যেতে পারেন। আপনি কি রেগুলার ড্রাঙ্ক করেন? কই, আগে তো দেখিনি। আগের ভালোবাসাটা কি তুমি দেখতে পেয়েছিলে যে এখনো ড্রিঙ্কটা দেখতে পাচ্ছ? আশফি কথাটা বলে আমার হাত সরিয়ে আস্তে আস্তে রুমে চলে গেল। আমি অবাক হয়ে গেলাম, হঠাৎ কি হলো এতটা পরিবর্তন? ঠিকমতো কথা বলছে না, নিজে থেকে কথা বলতে গেলেও অবহেলিত হচ্ছি। আমি সব ভাবতে ভাবতে রুমে চলে এলাম। রুমে এসে দেখি আশফি বেডে হাত পা মিলিয়ে শুয়ে আছে, পা থেকে জুতাগুলো খুলেনি। আমি আশফির পা থেকে জুতা খুলে দিলাম, কোমরের বেল্টটা একটু ঢিলা করে দিলাম,
তারপর সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভেঙে বেডের দিকে তাকিয়ে দেখে আসফি নেই। এত সকালবেলা কোথায় গেল ভাবতে লাগলাম। তখনই নিচে কিসের যেন আওয়াজ হতে লাগলো। আমি উঠে নিচে চলে গেলাম। আওয়াজটা কিচেন থেকে আসছে। আমি আওয়াজটা ফলো করে গিয়ে আসফি নাস্তা বানাচ্ছে। এই কি, আপনি কেন নাস্তা বানাচ্ছেন? আমি তো বানিয়ে দিতাম। আমি নিজের কাজ নিজেই করতে পারি। আর ধন্যবাদ। কিন্তু এই কয়দিন তো আমিই বানিয়েছি। তখন অনেক কিছুই হয়েছে, এখন আর তেমন কিছুই হবে না। সব কিছু একদম আলাদা আলাদা হবে। আর হ্যাঁ, তুমি যা ইচ্ছে করতে পারো, আমি বাধা দিব না। আপনি কি বলতে চাচ্ছেন? আজ থেকে তুমি মুক্ত। আমি ওই দিন রাতে এটা ভালো করে বুঝে গেছি, জোর করে ভালোবাসা হয় না। আর তুমি আমাকে ঠিক কতটা ঘৃণা করো, তাই আর কোনো প্রকার জোর করব না। তোমার নাস্তাও টেবিলে বানিয়ে রেখেছি, মন চাইলে একসাথে বসে নাস্তা করতে পারে। কথাটা বলে টেবিলে চলে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। তাহলে কি আসফি আমার কথার কোনোভাবে কষ্ট পেয়েছে? না, আমার এভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। কিন্তু উনি আমার সাথে যা করেছেন তার কাছে তো এই কথাগুলো অতি সামান্য। এই কথাগুলো মনে মনে বলতে লাগলাম। টেবিলটা পার হয়ে যখন উপরে উঠতে যাব তখনই আসফি নিজের আস্ত নাস্তার প্লেটটা নিচে ফেলে দেয়। আমি পেছনে তাকানোর সাথে সাথে আমাকে ক্রস করে আসফি উপরে চলে যায়। নাস্তার প্লেটে নাস্তা সম্পূর্ণ রয়ে গেছে। তাহলে আসফি কেন এভাবে ফেলে দিল? তাহলে কি আমি না বসায় উনি এমন করে ফেলে দিল? আমি নিচে থেকে খাবারগুলো তুলে পরিষ্কার করছিলাম, কলিং বেল বেজে উঠলো। আমি হাতটা মুছে গিয়ে দরজা খুলে দিলাম। একটা মেয়ে হাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। কাপড়গুলো ঠিক কাল রাতের মেয়ের মতোই। চোখ থেকে গ্লাসটা খুলে জিজ্ঞেস করলো, হু আর ইউ? আয়াত, আপনি? ও, তাহলে তুমি সেই মেয়ে যার প্রেমে পড়ে কিডন্যাপ করে বিয়ে করেছে। কে আপনি? আরে দিদাম, তুমি কেমন আছো? আমি পিছন থেকে কথাগুলো বলল, আর সাথে সাথে দিদাম আমাকে জড়িয়ে ধরলো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো তুমি একা আসলে নাকি? ফুপি কই? আম্মু তোমাদের বাসায়, আর তুমিও ওইখানে নেই, তাই আমি সোজা এখানে চলে এসেছি। ভালো করছো, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে যাও। আগের রুমটা কি এখনো আমার জন্যই রয়ে গেছে? যেখানে ইচ্ছা হয় সেখানে থাকতে পারো। দিদাম তার লাগেজটা নিয়ে আয়াতকে ক্রস করে যাবার সময় একটা বাঁকা হাসি দেয়, তারপর উপরে যেতে লাগে। আয়াত নিজের রুমে যাবার জন্য দিদামের পিছু পিছু উঠছিল। দিদাম আমার আর আয়াতের রুমের ভিতর ঢুকতে নিলেই আয়াত ওর সামনে গিয়ে বলে, সরি, এটা আমাদের রুম। আই মিন ওনার আর আমার। তুমি অন্য যে কোনো রুম নিতে পারো এটা ছাড়া। আসলে এই রুমটায় একসাথে থেকে অভ্যাস হয়ে গিয়েছিল তো, তাই আর কি। ওকে, আমি আসছি। দিদাম চলে গেল, কিন্তু এটা কি বলে গেল তা আমার মাথায় ঢুকছিল না। উনি আর দিদাম কি একসাথে থাকতেন আগে? এসব ভাবতে ভাবতে ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আসফি একদম ফর্মাল ড্রেসে। আমি বিছানা গোছাতে গোছাতে বললাম, কোথাও বের হচ্ছেন? চুপ করে আছে। আবার বললাম, আমি কিছু জিজ্ঞেস করছি। আজকে থেকে অফিসে যাব। আসফি আর কিছু না বলে সোজা চলে গেল। আমি একা একা বলতে লাগলাম, আজব, নিজেকে এখন কি মনে করেন আপনি? বদের হাড্ডি একটা। আমি বুঝলাম না হঠাৎ করে এতটা চেঞ্জ কি করে হলো। আর তার উপর এই দিদাম মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না। আশফিকে যেভাবে জড়িয়ে ধরলো, আবার যা বললো, তাতে আমার একটু সন্দেহ লাগছে। নজর রাখতে হবে। আমি রুম গুছিয়ে নিচে নামলাম। এসে যা দেখলাম তাতে আমার চোখ চড়ক গাছ হয়ে গেল। উনি আর দিদামকে এমন ভাবে দেখলাম যে কেউ দেখলে ভাববে লিপ কিস করছে। আমি যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেলাম। আমার নিজের অজান্তেই রাগ উঠে গেল। আমি আর সহ্য করতে না পেরে হাততালি দিয়ে বললাম, বাহ বাহ, এটা আপনার অফিস? রুম থেকে এসে ড্রয়িং রুমে বউ রেখে ফুপাতো বোনের সাথে খুব সুন্দর অফিস করছেন। আমি অফিসে যাচ্ছিলাম, তখনই আপনার পুরুষত্ব জেগে উঠল। নিজের ফুপাতো বোনের সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে নিলেন। আমি আর কিচ্ছু বলতে পারলাম না। তার আগেই আমার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলেন উনি। তাল সামলাতে না পেরে আমি সোফায় পড়ে যাই। গালে হাত দিয়ে ওনার দিকে তাকাই। উনি আমার দিকে খুবই রাগী লুকে তাকিয়ে আছে। তারপর আঙুল তুলে আমাকে উদ্দেশ্য করে বললেন, তুমি যেগুলো বোঝার সেগুলো কখনো বোঝার চেষ্টা করো না, আর যেগুলো না বোঝার বা যা হয়নি তা নিজ থেকে বানিয়ে বুঝে নাও। আমি রুম থেকে অফিসে যাচ্ছিলাম, ঠিক তখনই সোফায় দিদাম চিৎকার করে ওঠে। আমি জানতে চাইলে ও বলে চোখে কি যেন একটা পড়ছে আর খুব জ্বালা করছে, তাই আমি ফু দিয়ে দিচ্ছিলাম। আর তুমি, ছি, এতটুকু বিশ্বাস নেই তোমার আমার প্রতি? আই এম সরি,
আমি বুঝতে পারিনি আয়াত এমন রিয়্যাক্ট করবে। বুঝতে পারলে আমি কখনোই বলতাম না। ট্রাস্ট মি আশফি। দিদাম আশফির সামনে গিয়ে ন্যাকামি করে কথাগুলো বলল। আশফি আমার দিকে এক নজর তাকিয়ে চলে গেল। তারপর দিদাম একটা শয়তানি হাসি দিয়ে চুলগুলো ফু দিয়ে রুমে চলে গেল। ওর হাসি দেখে আমার যেন মনে হলো সে এটাই চেয়েছিল। আমার নিজের প্রতি নিজের ঘৃণা হতে লাগলো। আমি এতটা নিম্ন মানসিকতার মানুষ কি করে হলাম? উনি আমার সাথে খারাপ ব্যবহার করলেও কখনোই তো অন্য কোনো মেয়ের সাথে খারাপভাবে মেশেনি। আমি রুমে এসে বেডে চোখ বন্ধ করে শুয়েছি। চোখ বন্ধ করতেই কেউ আমার কানের কাছে এসে চিৎকার করে ওঠে, বাউ! আ! ভাবি রিল্যাক্স। আমি ফারিন, দেখো। আমি চোখ খুলে দেখি সত্যি ফারিন এসেছে। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলি, ও তুমি তো আমাকে একদম ভয় পাইয়ে দিলে। আচ্ছা সরি। বাই দ্য ওয়ে, ভাইয়াকে দেখতে পাচ্ছি না কোথাও। উনি তো অফিসে চলে গেছেন। আমার কথা শুনে ফারিন একদম অবাক হয়ে যায় আর চোখগুলো বড় বড় করে বলে, হোয়াট? ভাইয়া অফিসে গেছে? কিভাবে কি? যে মানুষ অফিসের নাম শুনলেই জ্বর এসে যেত, উনি আজকে অফিসে গেছে? আমিও কিছু বুঝতে পারলাম না। আজকে হঠাৎ করে নিচ থেকেই। ভালোই হয়েছে, সব তোমাকে ভালোবেসে। যাই হোক, আমার ওই শাকচুন্নি বোনটা কই? তোমার বোন? ও, দিদামের কথা বলছো? ওকে ছাড়া আমি আর কাকে শাকচুন্নি বলবো বলো? ও, তোমাকে তো আসল কথা বলাই হয়নি। কি কথা? ও কিন্তু ভাইয়াকে অনেক ভালোবাসতো, ইভেন এখনো বাসে। ভাইয়ার কথা শুনলে একদম পাগল পাগল হয়ে যায়। দেখলে না, ভাইয়া ওই বাসায় নেই বলে এখন এই বাসায় চলে এসেছে। ভাবি তোমাকে একটা কথা বলি, ভাইয়াকে একটু সাবধানে রেখো। বলা তো যায় না, ছেলে মানুষের মন কখন কোথায় কিভাবে গলে যায়। যদিও ভাইয়া ওকে তেমন একটা পাত্তা দেয় না, তবুও সুরক্ষা বলে একটা কথা আছে, শাকচুন্নির নজর বলে কথা। আমি মনে মনে ভাবতে লাগলাম, তাহলে আমি ঠিক ছিলাম। তখনের ঘটনাটা দিদাম ইচ্ছে করেই করেছে, যাতে করে আমাদের মাঝে ঝগড়ার সৃষ্টি হয় আর সে ওই সুযোগটা নিতে পারে। দিদাম, তুমি বড্ড বড় ভুল করে ফেললে। তুমি আমার স্বামীর দিকে নজর দিয়ে বড় ভুল করেছো। আজকে যে থাপ্পড়টা আমি খেয়েছি, তার থেকে জোরে থাপ্পড়টা তোমাকে আমি খাইয়ে ছাড়বো বলে দিলাম। ফারিনের ধাক্কায় ধ্যান ভাঙলো আমার। ভাবি, তুমি আবার কই ডুবে গেলে? না, বলো তো। তো আজকে হঠাৎ? আসলে ভাবি, তোমাকে একটা কথা বলার ছিল, আর একটা হেল্পও লাগতো। আচ্ছা, তাহলে বলো কি কথা, আর কি হেল্প করতে পারি? ভাবি, আমি একজনকে খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে, কিন্তু ওর ফ্যামিলিটা আমাদের মতো না, ওর একটু নিম্ন। তাই আমার সাথে রিলেশনটা রাখতে চাচ্ছে না, কারণ ও জানে আমাদের ফ্যামিলি আমাদের সম্পর্কটা মেনে নিবে না। তাই সে চায় না সম্পর্কটাকে গভীরে নিয়ে গিয়ে একা হয়ে যেতে। কিন্তু ভাবি, আমি সত্যি তাকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ ভাবি, তুমি কিছু একটা করো। আমি আবার কি করব? কি বা করতে পারি আমি? তুমিই পারবে ভাবি, আমি জানি। একবার ভাইয়া যদি রাজি হয়ে যায়, তাহলে বাবা কখনোই ভুলেও না করবে না। আর আমি এটাও জানি, ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, সে তোমার কথা কখনো না করতে পারবে না। প্লিজ ভাবি, প্লিজ। কিন্তু ভাবি, আর কোনো কিন্তু বলো না, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি তোমার পায়ে ধরে বলছি, প্লিজ এই হেল্পটা করে দাও। ফারিন এই বলে আমার পা ধরতে নিলে তাকে বাধা দিয়ে দাঁড় করিয়ে বলি, কি করছো কি? তুমি আমার পায়ে কেন পড়বে? আচ্ছা, আমি আজকে তোমার ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভাবি। ফারিন আমাকে জড়িয়ে ধরলো, আমিও তাকে জড়িয়ে ধরলাম। ও আজকে অনেক খুশি হবে নাই বা কেন? ও তো ধরেই নিয়েছে আমার কথায় আশফি মেনে নিবে। কিন্তু আমার যে মনে মনে ভয়, যদি উনি আমার কথা মেনে না নেয়, যদি বড় কোনো ঝামেলা বেঁধে যায়, তখন কি হবে? আমি ফারিনের সামনে দাঁড়াবো কি করে? আচ্ছা ভাবি, আমি তাহলে এখন আসি, একটা ফ্রেন্ডের বাসায় যেতে হবে। সে কি এখনই চলে যাবে? লাঞ্চটা করে যাও। না ভাবি, আরেকদিন। আজকে এমনিতেই লেট হয়ে গেছে, যা বলেছি মাথায় রেখো। আর হ্যাঁ, শাকচুন্নির থেকে সাবধানে থেকো, ও তোমার ক্ষতি করতেও পিছুপা হবে না। ভাইয়াকেও চোখে চোখে রেখো। হুম। আচ্ছা, আমি তাহলে এখন যাই। টেক কেয়ার। ফারিন আমার গালে কিস করে চলে গেল। পাগলি মেয়ে একটা, কিন্তু খুব সহজ সরল। কতটা সহজে আমাকে আপন ভেবে ফেললো। কিন্তু এমন সহজ সরল মেয়েদের সাথেই যে খারাপ হয়ে থাকে। ফারিনের সাথে যেন এমন কিছু না হয়। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এর মাঝে একবারও ওনার কোনো ফোন এলো না।
যদিও ফোন করার কথা না, তবুও কেন জানি মনে হচ্ছিল উনি কল করবেন, কিন্তু না, কল করেননি। কলিং বেলটা বাজার সাথে সাথে দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। ওনার সাথে যাকে দেখলাম তাতে মেজাজ গরম হয়ে গেল। দিদাম আশফির হাত ধরে দাঁড়িয়ে আছে, তার মানে বিকেলে দিদাম এই জন্যই বাইরে গিয়েছিল। উনি আর দিদাম আমাকে ক্রস করে ভেতরে ঢুকছিল। তখন আমি জিজ্ঞেস করলাম, এত দেরি হলো কেন? বাবা মার কাছ থেকে জেনেছি অফিস টাইম নাকি 5টায় শেষ। উনি আমার কোনো কথার জবাব না দিয়ে উপরে চলে গেল। আমি ওনার পেছন পেছন যেতে নিব, তার আগেই দিদাম আমার সামনে এসে দাঁড়ায়। আসলে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, অনেক দিন পর আমি আসলাম তো, তাই আমাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিল। কিছু মনে করো না কেমন? দিদাম চলে যেতে নিলে আমি ওর হাত ধরে বলি, অন্যের স্বামীর থেকে নিজের নজর সরিয়ে ফেলো, নয়তো ওই নজরের চোখ আমি তুলতে এক মুহূর্ত সময় নিব না। হোয়াট? কি বলতে চাচ্ছ তুমি? আমি কি বলতে চাচ্ছি তুমি তা খুব ভালো করেই জানো, তাই বলছি নিচ থেকে সরে যাও, মাঝে আসতে যেও না। আর যদি না সরি? তুমি যখন সব জানোই তাহলে এটাও জেনে রাখো, আমি আশফিকে ভালোবাসি। ওকে পেতে হলে আমি সব কিছু করতে পারবো। তোমার এসব ধমকানোতে আমার কিচ্ছু আসে যায় না। কি এসে যায় তা আমি জানি, কিন্তু এটা জানি যদি না সরো তাহলে তার ফল তোমার জন্য মোটেও ভালো হবে না। আর রইল বাকি তোমার ভালোবাসার কথা, তাহলে শুনে রাখো, উনি আমাকে ভালোবাসেন আর আমাকে ওনার বউ হিসাবে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছেন। হোয়াটএভার, আই ডোন্ট কেয়ার, কিন্তু তোমাদের মাঝে আমি সব সময় থাকবো। যাকে বলে সুইচ হয়ে ঢুকে খাল দিয়ে বের হয়। আর যদি আমি আশফিকে না পাই তাহলে তোমাদের জীবনটাও আমি নরক বানিয়ে ছাড়বো। আমি দেখি কেমন করে তুমি আশফিকে নিজের করো আর আমাদের জীবন নরক বানাও। আমি এই বলে উপরে চলে আসছিলাম, পেছন থেকে দিদাম বলল, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? না, কিন্তু তুমি যদি চ্যালেঞ্জ ভাবো তাহলে চ্যালেঞ্জই। আমার আবার চ্যালেঞ্জ জিততে খুব ভালো লাগে। এই বলে মুচকি হাসি দিয়ে উপরে চলে আসলাম। রুমে এসে দেখি উনি সোফায় বসে আছে, এখনো ফ্রেশ হতে যায়নি, টাইটা খুলে সোফায় রেখে দিয়েছে। আমি ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করার ভান করে বললাম, বাহির থেকে এসে যদি সাথে সাথে ফ্রেশ না হতে পারে তাহলে কেউ যেন এই রুমে না ঢুকে। উনি আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে তারপর কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে চলে গেলেন। কি হলো এটা? ভেবেছিলাম হয়তো রেগে যাবে, রাগ দেখাবে, কিন্তু না, তেমন কিছুই হলো না। আজকাল ওনাকে খুব অচেনা লাগছে। এমন আশফিকে তো আমি চিনি না। আমার কেন জানি ওনার এমন ব্যবহার ভালো লাগছিল না। উনি ফ্রেশ হয়ে বাহিরে আসলেন। আজকেও টাওয়াল পেঁচিয়ে বাহিরে এসেছেন। আজকে রাগ লাগছে না, কেমন জানি লজ্জা লাগছিল আমার। আমি পেছন ঘুরে বললাম, ছি, আপনি আজকেও এভাবে? আর কিছু বলার আগেই ওয়াশরুমের দরজা লাগানোর শব্দ পেলাম। পেছন ফিরে দেখি উনি নেই। আমার কথা শেষ হবার আগেই কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। কিছুক্ষণ ট্রাউজারটা পরে বাহিরে আসলেন। চুলগুলো ঝাঁকি দিতে দিতে আমার দিকে এগিয়ে আসছে। আমার গলা শুকিয়ে যাচ্ছে, বুকের ভেতর ভূমিকম্প শুরু হয়ে গেছে। তাহলে কি উনি আবার আমাকে? আমি এক পা করে পেছাতে লাগলাম আর উনি সামনের দিকে আসছেন। আমি যখন ড্রেসিং টেবিলের সাথে একদম মিশে গেলাম তখন চোখ দুটো বন্ধ করে ফেললাম। দু হাত দিয়ে নিজের শাড়ির আঁচল খামচে ধরলাম। শ্বাস ঘন হতে লাগলো, কিন্তু বেশ কিছুক্ষণ ওনার কোনো সাড়া না পেয়ে চোখ মিলে তাকিয়ে দেখি উনি ড্রেসিং টেবিলের থেকে চিরুনি নিয়ে নিজের চুল ঠিক করছে। আমি কি ভেবেছিলাম মনে হতেই লজ্জায় পড়ে গেলাম। পরক্ষণেই রাগ দেখিয়ে বললাম, এটা কি? আপনি এভাবে কাছে এসে এভাবে চিরুনি নিলেন কেন? আমি নিজের ইচ্ছে মতো সবকিছু করি, কাউকে কোনো কৈফিয়ত দেই না। হয়েছে, বেশ বুঝতে পেরেছি। যখন ইচ্ছে হয়েছে তখন জোর করে নিয়েছেন, আর এখন যখন মাথায় আসলো কি বলতে যাচ্ছিলাম তখন চুপ হয়ে গেলাম। উনি আমার সাইডে দেয়ালে হাত রেখে একটু কাছে এসে বললেন, এখন যখন কি? কই কি, কিছু না। আমি এই বলে ওনার হাতের নিচ দিয়ে চলে আসতে নিলে উনি ওনার পা বাড়িয়ে দেন, যার ফলে আমি আর বের হতে পারলাম না। উনি আবার বলতে শুরু করেন, আয়াত, আমি যেটা ঠিক করি তাই করি, আর এখন এটা ঠিক করেছি, যতদিন না তুমি আমাকে নিচ থেকে কাছে টানবে ততদিন আমিও তোমার কাছে যাব না। দেখি কতদিন তুমি আমাকে ছাড়া থাকতে পারো। জানি বেশি দিন পারবে না, তারপরও তোমার মুখ থেকে শুনতে চাই আমি। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম,
তাহলে আপনি ভুল ধারণা জাগিয়েছেন। আমি কখনোই আপনাকে কাছে ডাকবো না, কখনোই আমার মুখ থেকে ভালোবাসি শুনতে পারবেন না। তার সময় বলে দিবে। উনি এই বলেই আমার সামনে থেকে সরে গেলেন। আমি একটু ঠিক করে দাঁড়ালাম।